হোলি, দোলযাত্রা কিংবা বসন্ত উৎসব সবই রঙের উৎসব। তবে পার্থক্যটা কোথায়? শোনা যায় খ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে থেকেই হোলি উদযাপিত হয়ে আসছে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে পাথরে খোদাই করা একটি ভাস্কর্যে এর প্রমাণ পাওয়া যায়। এই উৎসবের উল্লেখ রয়েছে বেদ ও পুরাণেও। এদিকে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। রবীন্দ্রনাথ হোলি নিয়ে পৌরাণিক ও ঐতিহাসিক ভাবনার সাথে ঋতুকে প্রাধান্য দিয়ে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা করেন। বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। 1907 সাল থেকে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা হলেও রবি ঠাকুর 1925 সালে এই উৎসবের উদ্বোধন করেন। রবি ঠাকুরের গান আর রং বেরঙের আবির বসন্ত উৎসবকে মেতে ওঠে 8 থেকে 80। বছরের এই সময় এই চিত্র দেখা যায় শান্তিনিকেতনের কাছে খোয়াই নদীর ধারে বোলপুরের সোনাঝুরি হাটে এবং পশ্চিমবঙ্গের সর্বত্র। আমাদের রাজ্যেও বিরাট উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয় বসন্ত উৎসব। কিন্তু কিভাবে পালিত হয় বসন্ত উৎসব? রাজ্যে দোল পূর্ণিমা বা হোলি খেলার কি ইতিহাস রয়েছে? রং খেলার সেকাল কেমন ছিল আর একালই বা কেমন? এমন নানান প্রশ্নের উত্তর কি জানতে ইচ্ছে হয় আপনাদের? তাহলে সঙ্গে থাকুন আজ। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দোল পূর্ণিমা এবং বসন্ত উৎসবের সেকাল ও একাল নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট গুণী শিল্পী। রয়েছেন দেবাশিস বর্ধন রায় ও নিখিল দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে এবং দুজনকেই দোল পূর্ণিমার এবং দোলযাত্রার হোলির শুভেচ্ছা। নিখিলবাবু, প্রথমে আপনার কাছে আসি। যে শোনা যায় যে ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আরিয়ান জাতির কাছ থেকে নাকি হোলি উৎসবের জন্ম। তো ইতিহাস কি বলছে হোলি কবে এবং কিভাবে শুরু হয়? সুধী দর্শক বৃন্দকে প্রথমেই রঙের উৎসব হোলির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। হোলির যে ইতিহাস, একটা হলো লোকজ ইতিহাস আর একটা হলো পৌরাণিক ইতিহাস। আচ্ছা, লোকজ যে ইতিহাসটা এটা খুবই প্রাচীন, যেটা সঞ্চালক মহোদয় আপনি যা বললেন যেটা অনেক প্রাচীন। এটা সাধারণ যে মানুষ, বিশেষ করে কৃষিজীবী মানুষরা, তারা যখন তাদের ধান বা শস্য যখন তাদের গোলাজাত করা হতো, তারপরে তারা যখন বসন্ত সমাগত, চারিদিকে মানে যখন শীত গিয়ে একটা আনন্দের একটা আবহ তৈরি হতো, তখন সাধারণ মানুষ আনন্দে মেতে উঠত। আচ্ছা, প্রথম যখন হোলিটা শুরু, রঙের ব্যাপার ছিল না, ছিল ফুলের পাপড়ি উড়িয়ে, আচ্ছা, হ্যাঁ, আনন্দ গান গেয়ে গিয়ে আচ্ছা, হ্যাঁ, এটাকে উদযাপন করা। তারপরে স্বাভাবিকভাবে এটা ধর্মীয় ভাবনার সঙ্গে এটা যুক্ত হলো, আসলো পৌরাণিক যুগ এবং ভগবত পুরাণ বা যাকে আমরা মানে শ্রীমদ ভগবত বলি, সেইখানে শ্রীকৃষ্ণ তার গোপীদের নিয়ে যে আবির খেলার একটা কাহিনী তো আছে। এটা একটা পৌরাণিক কাহিনী। এছাড়াও এই ভগবতে আরেকটা বিষয় আছে, সেটা হলো যেটার সঙ্গে হোলির সম্পর্ক। আচ্ছা, একটা হলো হোলির সম্পর্ক, আর হোলিতে দুইটা দিক। একটা হলো হোলিতে একটা আগে নেড়া পুরানো, যেটা হোলিকা দাহন যেটাকে বলা হয়, এটার একটা দিক। আরেকটা হলো একটা প্রেম ভালোবাসার একটা উৎসব হিসেবে একটা রঙের যে শ্রীকৃষ্ণ এবং রাধার ব্যাপারটা কিন্তু ভগবত পুরাণে নেই।
আচ্ছা, এটা গর্গ সংহিতায় আছে এবং বৈষ্ণবদের যে সাহিত্য সেই সাহিত্যে আছে। আদতে সত্যি কথা বলতে কি, রাধা তো বৈষ্ণবদের সৃষ্টি। মূলত শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে রাধা মা একজন প্রেমিকা হিসেবে, আচ্ছা, শ্রীকৃষ্ণের প্রেমিকা হিসেবে নিজেকে ভেবে নিয়েছিলেন এবং সেভাবেই মানে পরম পুরুষে, প্রেমময় পুরুষে আরাধনা করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এইটা হলো বৈষ্ণবদের সৃষ্টি, কিন্তু ভগবতে নেই। তাহলে একটা ধারা হলো হোলিকা নিধন। হোলিকা নিধনটা এসেছে, প্রহ্লাদ ছিলেন একজন দত্তরাজ হিরণ্যকশিপুর ছেলে, প্রহ্লাদ ছিলেন একজন বিষ্ণু ভক্ত, আর উল্টা দিকে হিরণ্যকশিপু ছিলেন মানে বিষ্ণু প্রতিদ্বন্দ্বী, নিজেকে উনি ঈশ্বর বলতেন। তখন উনি নিজের ছেলেকে, আমরা অনেকেই জানি এটা গল্পেতে, উনি নিজের ছেলেকেই হত্যা করতে চাইছিলেন, যেহেতু সে বিষ্ণু উপাসক। তখন তাকে হত্যা করার জন্য নিজের বোনকে বলেছিলেন হোলিকা, হোলিকাকে তুমি তাকে হত্যা করার ব্যবস্থা করো। এই যে হোলিকা, তার একটা চাদর ছিল, যে চাদরে জড়িয়ে যদি সে আগুনে প্রবেশ করতো তার গায়ে আগুনটা লাগতো না। আচ্ছা, সে করলো কি, প্রহ্লাদকে মানে বালক প্রহ্লাদ তাকে নিয়ে কোলে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। কিন্তু ঝাঁপ দিতে গিয়ে দেখা গেল সে এই যে চাদর হোলিকার থেকে সরে গিয়ে ইয়াকে জড়িয়ে গেছে। ফলে প্রহ্লাদ মারা গেল না, মারা গেল হোলিকা। এই জন্য হলো এখানে হলো দুষ্টের দমন ঘটলো এখানে, হোলিকার দহন হয়ে গেল। এইটা একটা প্রতীকী হিসাবে, বিশেষ করে উত্তর ভারতে, হ্যাঁ, একবার পাঞ্জাব থেকে আরম্ভ করে যে বিহার পর্যন্ত এই অঞ্চলে এই হোলিকা দহনটা একটা অন্যতম উৎসব। হোলি বড় দিনে যে রঙে আবির খেলা, তার আগের দিন। কিন্তু বাংলায় এই বিষয়টা নেই। বাংলার পুরো বিষয়টা হইল বৈষ্ণবীয় প্রথায় রাধা কৃষ্ণের যে প্রেম বা গোপিনীদের সঙ্গে যে তার আবির খেলা, তাকে ভিত্তি করে সেই যে উৎসব, সেটার রঙের উৎসব। এখন শ্রীকৃষ্ণই বা বসন্তকালে রাধার সাথে বা গোপিনীদের সাথে রং কেন খেলেছিলেন? একটা নিশ্চয়ই একটা বিশেষ দিনকে বেছে নিয়েছিলেন, তার জন্যই এই দিনটি হোলি বা দোলযাত্রা, দোল পূর্ণিমা হিসেবে আমরা পালন করি। সে জায়গাটাও জানবো আপনার কাছে। কিন্তু আমাদের সঙ্গে দেবাশিস বাবু রয়েছেন। দেবাশিস বাবু, আমরা যদি এই হোলির কথা বলি বা আমাদের রাজ্যের যদি আমরা নজরে দিই, তাহলে রাজ্যে হোলি বা দোলযাত্রার সেকাল কেমন ছিল? আপনারা তো দেখেছেন বা আপনারা জানেন। আর বিশেষ করে রাজন্য আমলে রং খেলার কি কোনো বিবরণ পাওয়া যায়, মানে সেই ধরনের? আসলে আমাদের রাজ্যের রাজারা, ওনারা সাহিত্য, সংস্কৃতি, নাটক ইত্যাদির বিষয়ে ভীষণ পারদর্শী ছিলেন এবং শিক্ষিত ছিলেন সবাই। আচ্ছা, যে কারণে ওনারা এইসব সংস্কৃতি নিয়ে চর্চা করতেন। রাজবাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হতো, যেমন একদিকে ক্লাসিক্যাল গান বাজনার জন্য বিভিন্ন গুণী শিল্পীদের রাজবাড়িতে এনে মানে মাসের পর মাস, বছরের পর বছর মানে ওরা গান বাজনার চর্চা শুনতেন, দেখতেন, করতেন নিজেরা। আচ্ছা, এবং পরবর্তী সময়ে অন্যান্য সংস্কৃতির যে ব্যাপারগুলো, যেমন বিভিন্ন এই দোল যেটা বলছেন আপনি, দোলের উৎসব রাজবাড়িতেই প্রথম হতো। আচ্ছা, ত্রিপুরা রাজবাড়িতে। এবং সেই সময়ে ওনারা দোল উপলক্ষে সঙ্গীত রচনা করতেন, তাতে সুর দিতেন এবং সবাই মিলে রাজবাড়িতে এই হোলি উৎসব পালন শুরু হলো। এবং আস্তে আস্তে পরবর্তীকালে এটা সাধারণের মধ্যে প্রবাহিত হলো। মানে বিশেষ করে আগরতলা শহরের পুরনো বনেদি পরিবার যেগুলো আছে, সেখানেও গান বাজনার চর্চা এবং দোলের গান, বিভিন্ন বিষয়ের গান বাজনা চর্চা শুরু হলো। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস হলো, রবীন্দ্রনাথ যখন ত্রিপুরা এলেন, তখন এই রাস পূর্ণিমা এবং রাস উৎসব এবং দোলের উৎসব উনি প্রত্যক্ষ করলেন। করার পরে উনি ত্রিপুরা থেকে দুজন নৃত্যগুরুকে শান্তিনিকেতনে নিয়ে গেলেন। আচ্ছা, তখনকার সময়ে তো মেয়েদের নাচের প্রচলন ছিল না। রবীন্দ্রনাথ তো আধুনিক, আজকের দিনেও আধুনিক, তখনও আধুনিক। যে কারণে উনি এই কৈলাসহর থেকে বুদ্ধিমন্ত সিংহ এবং নবকুমার সিংহ বলে দুজন গুরু, নৃত্যগুরু, ওনাদের শান্তিনিকেতনে নিয়ে গেলেন এবং ওখানে এই মণিপুরী নৃত্য চর্চা
শুরু করলেন। আচ্ছা, পাশাপাশি উনি যখন জাভা, বালি ইত্যাদি জায়গা ভ্রমণ, সিংহল এইসব ভ্রমণ করলেন, তখন ওখানকার যে নাচের পদ্ধতি বা নাচের যে বিষয় সেগুলোকে শান্তিনিকেতনে নিয়ে এলেন। এবং সেই সময় শান্তিনিকেতনে যখন এই দোল উৎসব হয়, তখন কিন্তু বিশেষ করে এই মণিপুরী নৃত্য, ক্যান্ডি নাচ, জাভার নৃত্য, এগুলোকে সংমিশ্রণে একটা আলাদা রবীন্দ্র নৃত্য বলে একটা ধারা উনি তৈরি করলেন। আচ্ছা, এবং আমরা এখন যেটাকে রবীন্দ্র নৃত্য বলি, এটাতে কিন্তু শুধুমাত্র শুধু রবীন্দ্রিক ব্যাপারটা সেরকম নয়। ওই সময় বিষয়ের নাচগুলো কিন্তু একসঙ্গে করে একটা উনি নতুন ধারা তৈরি করলেন। ফিউশন মানে সেই তখনকাল থেকে কবিগুরু ফিউশন করে গেছেন। হ্যাঁ, উনি তো সবকিছুতেই আজকে আমরা যাকে ফিউশন বলছি, হ্যাঁ, সেটা হচ্ছিল। তো আমাদের রাজ্যেও এইভাবে গান বাজনার চর্চা, দোলের গান হতো। এবং বীরচন্দ্রের লেখা দোলের গান কিছু উনি সুর করেছেন, রচনা করেছেন। এগুলো সবাই তখনকার দিনে গাইত। পাশাপাশি এই রাজন্য যুগের পরবর্তী সময়ে বা ওই সময়েতে এই আগরতলার শহরের বিভিন্ন প্রান্ত, মানে ধরুন কৃষ্ণনগর, জয়নগর বা এদিকে মেলার মাঠ ইত্যাদি এই জায়গাগুলোতে হোলির দল তৈরি হতো। আচ্ছা, এলাকা ভিত্তিক হোলির গানের দল তৈরি হতো। সেই দলগুলোর দায়িত্ব ছিল এই পাড়ায় পাড়ায় গান শেখানো, ইনস্ট্রুমেন্টের সঙ্গে মহড়া দেওয়া। তারপরে দোলের দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে ওরা যেতেন। আচ্ছা, গিয়ে লক্ষ্মীনারায়ণের পায়ে আবির নিবেদন করতেন। করে ওখান থেকে শুরু হতো দোলের গান। সেই দল গান, একটা দল গান করলো, রাজবাড়িতে গেল, ওখানে গিয়ে মহারাজাদের সবাইকে গান টান শোনালেন। ওনারা তখন খুশি হয়ে ওদেরকে পুরস্কৃত করতেন। আচ্ছা, এবং বিশেষ করে এই কর্নেল বাড়ি, মহিম ঠাকুরের বাড়ি, ওখানে একটা দল তৈরি হতো। আচ্ছা, উজির বাড়িতে একটা দল তৈরি হতো। আচ্ছা, ওই এখানে লেক চমনির কাছাকাছি বঙ্কিম কর্তা এবং বিপিন কর্তা বলে দুজন খুব গুণী শিল্পী ছিলেন, ওনারা একটা দল তৈরি করতেন। এদিকে আবার এই কৃষ্ণনগরের এদিকটা টিআরটিসির এদিকটা নিয়ে জয়নগর টয়নগরের যারা যারা তখন গান বাজনায় ইন্টারেস্টেড ছিলেন, ওদের নিয়ে দল তৈরি হতো। ওরাও সেই প্রথা মাফিক ওখানে গিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে গান বাজনা করে তারপর রাজবাড়িতে যেতেন। এই প্রথা দীর্ঘদিন চলছিল। আচ্ছা, এবং শুধু কি রাজবাড়িতেই পরিবেশন করতেন নাকি মানে পথে যেতে যেতে গান করতে করতে যেতেন? এবং বিভিন্ন বাড়ি টাড়িতে যারা সেই সময়ে পুরনো কর্তাদের বাড়ি টাড়ি আছে, ওখানে গিয়ে ওরা গান বাজনা করতেন। আচ্ছা, এইটা রাজন্য যুগের পরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তারপরে বিভিন্ন পাড়ায় মাঝে মাঝে কিছু কিছু দল তৈরি হতো। এবং আমি তখন ছোট ছিলাম। আচ্ছা, আমার বাবারা দেখেছি ওই সমস্ত দলগুলোকে সঙ্গে নিয়ে, মানে ওরা সবাই এই দল তৈরি করে গান বাজনা করতেন হোলির উদ্দেশ্যে, মানে ওই পাড়া পাড়া এর বাড়ি ওর বাড়ি যাওয়া। এবং তখন তো পাড়া পাড়া কি হতো, পাশে আশেপাশের বাড়িগুলোতে একটা একজনের সঙ্গে একজনের একটা বন্ডিং ছিল, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা হৃদ্যতা ছিল, সবার সঙ্গে সবার। সেই সময় সামাজিকতাটা অনেক অন্যরকম ছিল, যেটা আজকাল হারিয়ে গেছে। আর দ্বিতীয়ত, আমরা অনেক পরে এই সমস্ত ঘটনার অনেক পরে, ধরুন 80-র দশকে বা 80-র দশকের পরে আমাদের এই বাড়ি যেখানে, সেখানে পাড়াতে একটা দল তৈরি হতো। কিছু শিল্পী ছিলেন এবং আগরতলা শহরে সেই সময় যারা প্রতিষ্ঠিত গান বাজনা করতেন, যেমন আমি কয়েকটা নাম বলি: গোপাল চক্রবর্তী, শিবপ্রসাদ ধর, কালীপদ ভট্টাচার্য, ওনারা একটা দল তৈরি করতেন। তাতে এই সবাই ইয়ে করতো, গান বাজনা করতো। আমিও তখন অল্প বয়সে ওদের সঙ্গে গিয়ে গান বাজনা করেছি, আমার কিছু কিছু অভিজ্ঞতা সেই সময় আছে। এবং বেশ একটা তখন একটা আনন্দ, মানে ধরনটা ওটাই ছিল যে লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাওয়াটা হচ্ছে না বা রাজবাড়িতে যাওয়া হচ্ছে না, যেহেতু রাজপরিবার নেই। এখন বাকি হচ্ছে যে পাড়ায় পাড়ায় এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ানো এবং সে গান করতে করতে আনন্দ করে এবং একে অপরকে। এবং বিশেষ করে যে এই কি বলে, আমাদের যে এখন যে রাজ্যপাল, মানে জিষ্ণুকর্তা,
তেলেঙ্গানা রাজ্যপাল, হ্যাঁ তেলেঙ্গানা রাজ্যপাল, উনি ওনাদের বাড়িতে আমরা গিয়ে ওনার বাবা মাকে আমরা গান শুনিয়েছি দুবার। আচ্ছা, সেই প্রথাও ছিল, সেই প্রথা মানে খুব বেশি দিন আগের নয়, এটা খুব বেশি আগের হবে না, এটা আগের নয়। কিন্তু আমরা আসছি এরপর আমরা আর কি আমাদের কিভাবে এই যে পরিবর্তনটা কিভাবে হয়ে গেল আমাদের হোলি উৎসব বা দোল পূর্ণিমার এই যে আনন্দ করার বা এইভাবে যে প্রচলিত ছিল যে ভাবধারাগুলো, সেগুলো কিভাবে পরিবর্তন হলো সেগুলো শুনবো। তার আগে নিখিলবাবু, আপনার পরিবারও গাজন তো বটেই এবং সঙ্গে দোলযাত্রার সঙ্গে আপনারাও, কিন্তু আপনাদের ছোটবেলাটায় আপনারা কি দেখেছেন, সেকালটা কেমন ছিল আমাদের ইয়েতে? আপনি শহরে ছিলেন, আপনার পরিবার গ্রামে ছিল, আমরা শহরে কেমন ছিল দেবাশিস বাবুর কাছে শুনলাম, আপনার কাছে শুনবো যে তৎকালীন সময়, প্রায় সময় কি হবে না আপনার, তৎকালীন সময় গ্রামে কিভাবে দোল পূর্ণিমা মানে উদযাপিত হতো? আমার ছোটবেলা আমার গ্রামের বাড়ির উঠানের এক কোণে একটা দুল ছিল, বেশ বড় উঁচু একটা দুল ছিল। আচ্ছা, এই ঠিক দোল পূর্ণিমার আগেই এই দুল থেকে একটা কাঠামো তৈরি করা হতো, এরকম ভাবে এটা মকরমুখী কাঠামো বলা হতো এটাকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মকরমুখী কাঠামো মানে মিস্ত্রিদের দিয়ে মানে তারা এটা তৈরি করতে, এটা থেকে দুল দুলানো হতো। দুল এইটার মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করা হতো। আচ্ছা, এই দুলটার মধ্যে একটা আসনের মতো দোল, আচ্ছা, এই দুলনার মধ্যে দোল। এরপরে এইটা ছিল আগে, এটা এই প্রস্তুতির পর দোলের দিন ভোরবেলা থেকে হ্যাঁ সংকীর্তন শুরু হতো, এই দুলটাকে ঘুরে ঘুরে কীর্তন হতো। আচ্ছা, কারা করতেন কীর্তন? পরিবারের লোক? না, পাড়া প্রতিবেশী, সেইভাবে দল হয়ে যেত, দল হয়ে যেত, দল থাকতো। হ্যাঁ, যদিও যেহেতু আমাদের বাড়িটা একটু বড় ছিল, হ্যাঁ, বড় থাকার কারণে আমাদের বাড়িতে হলো এটা কিন্তু পাড়ার দুল যাত্রা ছিল। আচ্ছা, আমাদের মানে আচ্ছা পারিবারিক না। আচ্ছা, বাড়িটা আপনার, কিন্তু সবাই তাতে সবাই করত। এবং মানে এই এর মধ্যে দেখা যেত সকালবেলা একটা বাল্যভোগের ব্যবস্থা হতো। হ্যাঁ, এটাতে মিষ্টি মানে গ্রাম দেশে যে মিষ্টি পাওয়া যায়, যে মিষ্টি ঘরে তৈরি করা যে মিষ্টিগুলি, এইগুলি হতো, মুড়ি মুড়কি এগুলি সব দিয়ে পায়েস টায়েস দিয়ে সকালবেলা বাল্যভোগের ব্যবস্থা হতো। আচ্ছা, এরপরে দুপুরে হলো মানে অন্নভোগ বা খিচুড়ি, হ্যাঁ, এটা হ্যাঁ মহাপ্রসাদ হতো। হ্যাঁ, এবং সন্ধ্যা রাত্রে আবার আরেকটা, সন্ধ্যার সময় একটা ইয়ে হতো, পূজা হতো এবং আরতি করা হতো। হ্যাঁ, এবং এই যে কীর্তন কিন্তু চলতো। আচ্ছা, কীর্তন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে কিন্তু কোন পুরোহিতের ব্যাপার ছিল না। আচ্ছা, তাহলে পুজোটা কি এবার পরিবারের সবাই নিজেরা করতেন। আর এইভাবে হতো। এবং ওই দিন মানে দেখা যেত সবাইকে আবির মাখিয়ে আনন্দ, শুধু মুখে মানে বয়স্করা যারা পায়ে আবির দেওয়া হতো, প্রথম পায়ে আবির দেওয়া হতো, আর এমনিতে সমবয়সীরা ছোটদের টিকা বা এবং সমবয়সীদের মুখে এগুলি করা হতো। পরদিন যেটা ছিল, পরদিন ছিল নগর যাত্রা, নগর কীর্তন হতো। এখানে বাড়ি বাড়ি বিভিন্ন রং, বিশেষ করে আমরা তখন মানে এই পিচকারি দিয়ে যে রংটা আর কি, যে আমাদের এটা হোলির দিন আর কি, যেমন আজকে এই দিনটা ছিল একেবারে মানে রং খেলার উত্তাল। আচ্ছা, মানে সেই দল বেরিয়ে পড়ছে রাস্তায় নগর কীর্তন করতে করতে, আর সবাই মিলে রং খেলছে। সেই চিত্রটা কিছুটা আমরাও দেখেছি, আমরা ছোটবেলায় সেই চিত্রটা দেখেছি, কিন্তু কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে আজকাল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা দুটোই আপনার দুজনের কাছে জানতে চাইবো যে সব জায়গায় আমরা দেখি পশ্চিমবঙ্গে যেদিন দোল যাত্রা, দোল পূর্ণিমা যেদিন, সেদিনই কিন্তু রং খেলা হয়। আমাদের এখানে প্রচলনটা কি করে হলো যে পরের দিন রং খেলাটা কি দুদিন উপভোগ করার জন্য, নাকি তার কোনো বিশেষ কোনো কারণ ছিল? আপনারা বলতে পারবেন ভালো, মানে তার কি কোনো বিশেষ কারণ ছিল কেন পরের দিন সেটা আমাদের এখানে রং খেলা হয়? তেমনটা কিছু আমি কারণটা জানি না, তবে দুলের যে মানে পূজা আর্চার যে ব্যাপারটা, এটা প্রথম দিনই সেরে যেত। আচ্ছা, পরের দিন তো শুধু কেবল রঙে সীমাবদ্ধ থাকতো না, কাদা মাটি সহ এটা পুরোপুরি আনন্দ, পুরোপুরি আনন্দ, প্রাণ খুলে আনন্দ। তখন মানে ছেলে বুড়ো সবাই আনন্দ করছে। হ্যাঁ, এবং এই আনন্দে মানে বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বাড়ি থেকে কিন্তু আবার কিছু মানে পয়সা করিও আনতো, যেগুলি নিয়ে পরবর্তী মানে সময়ে এটা নিয়ে আলাদা একটা ভোজের ব্যবস্থা হতো। ঠিক, হ্যাঁ,
সেখানে সবাই মিলে সেই যে দল যাচ্ছে সেই দল সবাই মিলে একসঙ্গে ভোজ হচ্ছে, সেখানে আনন্দ হচ্ছে। মানে আজকের দিনে আমরা যেটাকে গেট টুগেদার বলছি, ওটা তো 7 দিন 10 দিন চলতো। এখনকার মতো কিন্তু তখনকার এই যে রান্না বান্না, এখন যেমন খুব উত্তাল রান্না, এরকম রান্না বান্না মানে সবাই একত্রিত হওয়াটাই মজার ছিল। খাবারটা কি খাওয়া সাধারণ এমন মানুষও তো এরকম ধনী ছিল না, সাধারণ পরিবার মানুষ, তারা এতেই সন্তুষ্ট ছিল, অল্পেতে সন্তুষ্ট তারা। ওকে, আমরা আসবো আপনার কাছে একবার। বাবু, এই যে 1907 সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সূচনা হয় বলে জানা যায়, এবং রবি ঠাকুর 1925 সালে মানে বসন্ত উৎসবের উদ্বোধন করেন সেখানে। এখন বসন্ত উৎসব আসলে কি, এই উৎসবে মানে কিভাবে পালিত হয়? যারা শান্তিনিকেতনে যাননি বা যারা বসন্ত উৎসব দেখেননি শান্তিনিকেতনে গিয়ে, কিভাবে বুঝবেন যে কি হয় সেখানে, বসন্ত উৎসবে কি হয়? ওটা তো গৌর প্রাঙ্গণে বসন্ত উৎসব, গৌর প্রাঙ্গণ থেকে ওই গান করতে করতে আবির ছড়াতে ছড়াতে যাত্রা শুরু করে, সমস্ত শান্তিনিকেতনের বিভিন্ন পথ ঘুরে এবং আবার সেই ওখানে এসে গৌর প্রাঙ্গণে এসে শেষ হয়। তো ওখানে তো সাধারণত আমরা যেটাকে দোলের গান বলছি, মানে দোলের উদ্দেশ্যে সুর করে কিছু গান তো হতো, সেটা না। ওরা রবীন্দ্রনাথ তো উনার নিজের গানগুলো যেগুলো বসন্তের উদ্দেশ্যে উনি রচনা করেছেন, সেই গানগুলো গেয়ে গেয়ে প্রদক্ষিণ করত। আচ্ছা। আর আশ্রমবাসীরা সবাই তাতে অংশগ্রহণ করত, এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই এটাতে অংশগ্রহণ করত, এবং ওই রবীন্দ্রনাথের পায়ে আবির দিয়ে গুরুদেবকে প্রণাম করতেন, করে গান বাজনা হতো। তাহলে মানে দোল পূর্ণিমা, দোলযাত্রা, যে এখানে যেটা নিখিলবাবু যেটা বলছিলেন, এই যে ঝুলন যাত্রা বা এই যে রাধাকৃষ্ণকে একটা দোলে বসিয়ে সেখানে তাকে প্রদক্ষিণ করে যে গান বাজনা করা, সেখানে কীর্তন করা, সেটা ছিল একটা আধ্যাত্মিক ব্যাপার। এখন বসন্ত উৎসব কি শুধুই রবি ঠাকুরের গানকে কেন্দ্র করে, রবীন্দ্রগীতি এবং রবীন্দ্র নৃত্যের মাধ্যমে যেটা উদযাপিত হয় সেটাই বসন্ত উৎসব, না তার সঙ্গে শান্তিনিকেতনে ওটাই হতো? কারণ আছে একটা, কারণ আমাদের এই যে উনি যেটা বললেন যে রাধাকৃষ্ণের ঝুলনের মধ্যে ওটা বসিয়ে সারাদিন ধরে চলতো, কিন্তু ওটা তো ব্রহ্মদের উপাসনা শান্তিনিকেতনে, ওখানে কোনো মূর্তি পুজো হয় না। আচ্ছা। হ্যাঁ, যে কারণে শান্তিনিকেতনে সবকিছুই ব্রাহ্মদের উপাসনাটাই আসল। আচ্ছা। মানে এখানে প্রতিমার কোনো ব্যাপার নেই। আচ্ছা। যে কারণে ওইসবটা ওদিকে হতো না, ওখানে শুধু ওই মানে গান বাজনা, আর বিশেষ করে এই ব্রাহ্মদের যে উপাসনা মন্দির যেটা আছে সেখানে ওই সকালবেলা উপাসনা হতো। আচ্ছা। তারপরে রং খেলার যে ব্যাপার এটা। আর রবীন্দ্রনাথের বিভিন্ন যে উনার যে রচনা, সেগুলোকে উনি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন। আচ্ছা। এখন প্রকৃতি পর্যায়ের মধ্যেও কতগুলো ভাগ আছে, যেমন শরতের আছে, বসন্তের আছে, হেমন্তের আছে, হ্যাঁ, গ্রীষ্মের আছে, আলাদা আলাদা গান আছে, বর্ষার গান আছে। তো সেই রকম বসন্তের গান যেগুলো উনি আলাদা করে বসন্তের গান হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ওই গানগুলোকে নিয়েই বিভিন্ন নৃত্যনাট্য, গীতিনাট্য এবং বসন্ত উৎসব, এগুলো মানে সেগুলো বসন্ত উৎসবে তাহলে সেই গানগুলোই গাওয়া হয় এবং সেই গানগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। গ্রীষ্মের গান আবার এই বসন্তের আসবে না, সেইভাবেই ওরা করতো। মানে তাহলে বসন্ত উৎসব সে অর্থে বলা চলে যে শুধু ধরুন দোলযাত্রা বা রং খেলাকে কেন্দ্র করে তো হচ্ছে, বসন্তে হচ্ছে, তার জন্য বসন্ত উৎসব। কিন্তু রবি ঠাকুরের গান বা রবি ঠাকুরের পরবর্তী কথা বলছি আমি, রবি ঠাকুরের গান, রবীন্দ্রনাথ, রবীন্দ্র নৃত্য, এগুলোকে উদযাপন করার একটা আলাদা পর্ব এই বসন্ত উৎসব। হ্যাঁ, অবশ্যই। শান্তিনিকেতনে যেমন হলকর্ষণ, হ্যাঁ, যখন ধান চাষ হবে তখন হলকর্ষণের একটা উৎসব আছে শান্তিনিকেতনে, এটা আজও পালিত হয়। হ্যাঁ, এরকম আলাদা আলাদা অনেকগুলি ফেস্টিভ্যাল আছে শান্তিনিকেতন, যেগুলো নির্দিষ্ট একটা সময়ে হয়। আচ্ছা। তো সেই সময়টাতে যখন মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর সেই 1907 সাল বলুন বা 1925 বলুন, সেই সময় যখন ওখানে শান্তিনিকেতনে বসন্ত উৎসব প্রচলিত হচ্ছে বা হয়েছে, তখন আমাদের রাজ্যে তো রাজন্য আমল, তখন শুরু হয়নি তাহলে রং খেলা, তাহলে তারপর থেকে শুরু হয়েছে? না, রং খেলাটা ওখানে রাজবাড়িতে ছিল, আগে থেকেই ছিল। রবি ঠাকুর আসার পর থেকে তাহলে অন্যরকম ভাবে হয়েছে নিশ্চয়ই।
রবি ঠাকুরের সঙ্গে আমাদের এখানে রং খেলার কোনো সম্পর্ক আছে না, সেরকম কিছু সম্পর্ক পাওয়া যায়। ওকে, আমি নিখিলবাবু আপনাদের যেটা বলছিলেন যে ওইটা ছিল আপনাদের গ্রামের বাড়িতে যে চিত্রটা, সেটা কবে নাগাদ আস্তে আস্তে বন্ধ হয় এবং তারপর চিত্র কি ছিল, মানে পাল্টে কি হয়েছে? না, এটা তো আদতে আমি যে সময়ের কথা বলছি এটা হলো মানে পাকিস্তানের আমলের কথা বলছি। আচ্ছা, এখানে আসার পর স্বাভাবিকভাবেই সব তো আমরা মানে কেউ আমরা মানে এক্সচেঞ্জ করে এসেছি, হ্যাঁ, কেউ আমি উদ্বাস্তু হিসেবে আমরা এসেছি। স্বাভাবিকভাবে তখনকার যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা এখানে কোনোভাবে এটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা চলছে। হ্যাঁ, এটার আগের মতো আর সেই সমারোহে সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আর ধরে রাখা যায়নি। এটা ঐতিহ্যটা মানে একটা অন্য দিকে মানে এটা মানে মোড় নিয়েছে। মানে জীবনযাত্রার কঠিন লড়াই। যেমন ধরুন আমাদের বাড়িতে আজকেও, আমাদের বাড়িতে গতকাল থেকে আজকে আমাদের বাড়িতে কি হয়, তবু ওই যে অতীতের যে স্মৃতি রাখতে একটা তৈরি করা হয় মাটি দিয়ে। হ্যাঁ, মাটি দিয়ে তৈরি করে এটাতে সাজিয়ে টাজিয়ে মানে ইয়া দিয়ে আবির দিয়ে সাজিয়ে নানান কাঠামো তৈরি করে দোল তৈরি করে এইটা তৈরি এখনো তৈরি হচ্ছে। এখানে এই ইয়াটা এখনো আমাদের এই ঐতিহ্যটা আছে বাড়িতে, ছোট করে করে হয়, পারিবারিক ভাবে করা হয় আর এটা আছে, এখনো করছে। তো এই যে একটা ভাবনা এইভাবেই চলছে এখন আর আগের মতো সেই অবস্থাটা নাই। তবে একটা বিষয় আপনারা আমি ইয়া করি, এটা হয়তো মানে এটা আপনার আলোচনায় আসেনি, এটা একটা খুব সংক্ষেপে বলছি। ত্রিপুরাতে একটা বড় এই হোলির একটা অন্যতম একটা ইয়া ছিল, মানে যারা এটা প্রতিপালন করতেন, উৎসব ছিল। হ্যাঁ, এটা হলো মণিপুরীদের। আচ্ছা, হ্যাঁ, আমি ছোটবেলায় দেখেছি, আমরা যখন এই দেশে আসলাম আমরা কিন্তু এইটাকে আর পালন করতে পারছি না, সেটাকে আগের মতো পালন করতে পারছি না, এটা পারিবারিক ঐতিহ্যের মধ্যে এসে গেছে। কিন্তু এইটাকে অনেকটা পূরণ করে দিত মণিপুরী সমাজ। তারা প্রতি বছর হ্যাঁ আমাদের বাড়িতে তারা দুলের দল নিয়ে আসতো। আচ্ছা, আমি আগরতলায় আসার পরে হয়তো এটা বন্ধ হয়ে গেছে, মা বাবা যখন এখানে এসে গেলেন, কিন্তু আমি আমার কলেজ জীবন পর্যন্ত তাদেরকে দেখেছি, প্রতি বছর আমি যেতাম, হ্যাঁ, শুধু তাদের জন্য। আচ্ছা, তারা প্রতি বছর আসতেন অতীতের স্মৃতিটাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, লালসিং মুরাদ থেকে বক্সনগর, আমার বাড়ি ছিল গ্রামের বাড়ি বক্সনগর, লালসিং মুরাদ থেকে বক্সনগর তারা দল বেঁধে আসতেন এই হোলির দল নিয়ে। মণিপুরীরা তাহলে মানে মণিপুরীদের মধ্যে মানে এই যে দোলযাত্রার এই প্রভাবটা কি মানে সেই শ্রীকৃষ্ণ রাধার থেকেই মানে বৈষ্ণবী ধর্ম থেকে? ওকে, আমরা যদি যখন আমরা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা বলছি, বসন্ত উৎসব আমাদের রাজ্যেও পালিত হয় এবং সেটা কিভাবে শুরু হয়, শুরুর দিনগুলো কেমন ছিল এবং বর্তমানে কেমন ভাবে বসন্ত উৎসব পালিত হয় সেটা দেবাশিসবাবু ভালো বলতে পারবেন। মানে বসন্ত উৎসবের আমাদের রাজ্যের ইতিহাসটা কি বলছে? আমাদের রাজ্যের ইতিহাস তো আমি যেটা বললাম আগে, যে রাজবাড়ি রংখেলা রাজবাড়ি থেকে শুরু করে আস্তে আস্তে সাধারণ এটা প্রচলিত হলো এবং গান বাজনা ইত্যাদি হলো। আর যেটা সেই সময়ের যেই নিয়মটা আজকেও পালন হয়, যেমন উনি যেটা বললেন যে বাড়িতে যে যার ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে, চান করে, ওই পুজো আরতি করে, ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করে, হ্যাঁ, যে একটা মানে পুজো করা আধ্যাত্মিক ব্যাপারটা, সেটা আজকাল হচ্ছে, অনেক পরিবারই করছে, আমাদের বাড়িতেও হচ্ছে এবং অনেক বাড়িতেই হচ্ছে। উনি যেটা বললেন আগের মতো তো সবাইকে কাঠামো তৈরি করা, সবাইকে নিয়ে যে করার যে ব্যাপারটা, এটা তো অন্য কারণে উঠেছে। সেটা হচ্ছে কি, মানুষ এখন এত ব্যস্ত হয়ে গেছে, আধুনিক জীবনযাপন ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। হ্যাঁ, কলকাতার মতো ওই ফ্ল্যাট বাড়িতে যেমন এই ফ্ল্যাটের লোক অন্য পাশের ফ্ল্যাটের কাউকে চেনে না, আগরতলা শহরও এখন এমনই হয়ে একই রূপ নিচ্ছে এবং ফ্ল্যাট তো হচ্ছেই দেখছেন সব দিকে। আর পাড়ার মধ্যে বড় বড় বাড়ি ছিল, সেগুলো ছোট হতে হতে এখন খুবই ছোট হয়ে গেছে, যে কারণে বাড়িতে স্পেস নেই, যে এইসব করার জন্য তো একটা জায়গা দরকার, সেই রকম এখন সবকিছু মিলিয়ে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোক এখনো আছে আগরতলা শহরে, যারা চায় যে আমাদের পুরনো সংস্কৃতিটা আবার ফিরে আসুক। সেই জন্য কিন্তু একটা প্রচেষ্টা চলছিল
কিন্তু আরেকটা দল আবার সেই প্রচেষ্টার মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে এগুলো আবার কি, এগুলো তো কোনো দরকার নেই, এখন তো আধুনিক সিটি সেন্টারের সামনে সন্ধ্যাবেলা দাঁড়িয়ে নাচ গান করবে, সেই রকম আর কি সংস্কৃতি। কিন্তু গত কয়েক বছর ধরে আগরতলা শহরে একটা সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে, তার নাম হচ্ছে বাংলা সংস্কৃতি বলয়। ওরা প্রথম থেকেই ওদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা বিদেশিদের অনুকরণীয় যে সমস্ত সংস্কৃতি সেটাকে আমরা বর্জন করব এবং আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে আমরা পুনরুদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ব। আচ্ছা, এই উদ্দেশ্যে ওরা এটা শুরু করেছিল। আস্তে আস্তে সবাই তার সঙ্গে জড়িত হয়েছে যারা ভালোবাসে। আমি যেমন সংস্কৃতি বলয়ের একজন সদস্য, আমি খুব ভালোবাসি, সেই কারণে আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখি। এবং কেউ কেউ এটাকে বলছে বালখিল্য একটা ব্যাপার, এই সংস্কৃতি হাট, এটা আবার কি, এখানে এই গান বাজনা হবে ওপেন স্টেজে, মাঠের মধ্যে সবাই নাচবে, গান গাইবে, পকোড়া খাবে, এই যে ব্যাপারগুলো, এগুলো মানুষ কিন্তু কিছু কিছু লোক আছে, সব ভালো কিছু করতে গেলে কিন্তু আপনাকে দেখবেন পেছন থেকে বুঝে উঠতে পারছে না, ওরা এসে করছে। যাই হোক, এইটা বিনোদন সর্বস্ব সংস্কৃতি চর্চা যারা করে তাদের হয়তো এখনো বোধগম্য হচ্ছে না যেটা আদৌ কি হচ্ছে, এই সংস্কৃতি হাট বা এই বাংলা সংস্কৃতি বলো কি করতে চাইছে, তাদের হয়তো বোধগম্য হচ্ছে না এখনো। কিন্তু যদি বোধগম্য হয়েও থাকে, সেটাকে আপনি যেটা বলছিলেন সেটাকে বাধা দেওয়ার বা নষ্ট করার একটা প্রক্রিয়া হয়তো চলছে। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এই গান বাজনার সঙ্গে একটু যুক্ত বলে আমি দেখছি যে এই জিনিসটাকে সবার, আমাদের সুবুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বর প্রত্যেকের এগিয়ে আসা উচিত যে বলয়ের এই উদ্যোগটাকে সাহায্য করার জন্য বা সমর্থন করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা খুব জরুরি, কারণ না হলে পরবর্তী প্রজন্ম আরো খারাপের দিকে যাবে। ঠিক। দিবসবাবু, আমি একটা জিনিস আপনাকে জানতে চাইবো, আপনি যেহেতু বাংলা সংস্কৃতি বলার কথা তুললেন, যেটা হচ্ছে যে এই যে আমরা বসন্ত উৎসবের কথা বলছি, আমরা উৎসব বলতে কি বুঝি? একটা অনুষ্ঠান আর উৎসব দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একটা অনুষ্ঠান করলাম, নাচ গান হলো, সেখানে সেটা একটা অনুষ্ঠান হয়। আর যখন আমি একটা উৎসব বলছি, তার একটা অন্যরকম রূপ থাকে। এখন এই বসন্ত উৎসব অনেকেই হয়তো পালন করছে, আমাদের রাজ্যে আমরা দেখেছি। এখন বাংলা সংস্কৃতি বলয়ে বসন্ত উৎসব পালন করছে, পার্থক্যটা কোন জায়গায় দেখছেন? পার্থক্যটা হচ্ছে সরকারি তরফে বিভিন্ন হলে বা কোনো স্কুল কেন্দ্রিক বা কলেজ কেন্দ্রিক বসন্ত উৎসবের একটা করার চেষ্টা হচ্ছে, কিন্তু এটার সঙ্গে সংস্কৃতি বলের ডিফারেন্সটা হচ্ছে আমরা একটা শহরের বাইরে একটা গ্রাম, সেই গ্রামে একটা সেনপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা মাঠের মধ্যে এইটা কিছুটা সরকারি উদ্যোগও আছে বলবো, কারণ ওখানকার যে মাননীয় বিধায়ক আছেন উনি সাহায্য করেছেন, উনি সংস্কৃতিবান লোক, সেটা আমরা অনেক আগের থেকেই জানি ওনাকে। তো উনি এই ব্যাপারটাকে পৃষ্ঠপোষকতা করছেন এবং উনি খুব আগ্রহী যে ছেলেরা ভুল পথে না গিয়ে আমাদের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হোক, এবং উনি একটা জায়গা আমাদের নির্ধারিত করে দিয়েছেন, সেখানে আমরা প্রত্যেক রোববারে একটা সংস্কৃতি হাট বসে। এতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে লোকশিক্ষা হচ্ছে, আরেকটা হচ্ছে ওখানকার গ্রামের যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন ওনাদেরকে ইনভলভ করা হয়েছে, যাতে ওরা একটা স্ব-উদ্যোগী হয়ে একটা দোকান টোকান দিয়ে কিছু পয়সা উপার্জন, তাদের আর্থসামাজিক একটা উন্নয়ন হচ্ছে, আর্থিকভাবে তারা লাভ হচ্ছে। পাশাপাশি আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছেলে মেয়েদের ট্রেনিং করানো, নাচ গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে। আচ্ছা, সংস্কৃতি মনন তাদের মধ্যে গড়ে তোলা। কারণ আমরা শুধু শহরে হলে অনুষ্ঠান করব বা শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, তাহলে তো আমাদের সমাজটা সেইভাবে এগিয়ে যাবে না। একদম। সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছেলে মেয়েদের শিখিয়ে ওদেরকে এই সংস্কৃতিমুখী করা এবং ভবিষ্যতে যাতে তারা মানুষ হয়, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেক রোববারে ওখানে যাচ্ছি এবং প্রচুর লোক ওখানে, আপনারা যারা ওখানে যান বা যারা এখনো যায়নি, আমি অনুরোধ করব আপনারা একদিন আসুন, এসে আপনারা দেখুন ওখানকার পরিবেশটা কি, আমরা কি করতে চাইছি, মানুষ কি চাইছে, ওটা দেখুন, ভালো লাগবে।
ঠিক, আপনার কাছে অবশ্যই জানবো, আরো জানবো আমরা। আপনি যেহেতু ওটার কথা বললেন এবং আপনি বললেন যে যারা বিপথে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে যাতে না যায়, তারা যেন সঠিক পথে থাকে, তার জন্য চেষ্টা আপনারা করছেন এবং বাংলা সংস্কৃতি বলয় করছে এবং সাপ্তাহিক সংস্কৃতি হাট সেই ভূমিকা পালন করছে। বসন্ত উৎসব কিভাবে পালন করছেন আপনারা সেটা জানবো, কিন্তু তার আগে নিখিলবাবু আপনার কাছে আসি আরেকবার। বর্তমানে রং খেলার আমাদের রাজ্যে আমরা যা দেখছি, বা আমাদের রাজ্যে বলুন, আমাদের শহরে বলুন, বা বিভিন্ন অন্যান্য শহরেও, পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় রং খেলার যে ধরন অনেকটাই পাল্টে গেছে বর্তমানে। তো এখন কি মনে করেন, এইভাবে কি আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতির কথা যেটা দেবশবাবু বলছিলেন, আমাদের কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্য কি আমরা ধরে রাখতে পারবো এই ধরনের যে ধারা আসছে আস্তে আস্তে মনে হচ্ছে? না, এটা বিষয়টা হলো একটু মানে অন্যভাবে একটু ভাবনার দরকার আছে। সোজাসুজি না হয়ে যদি আমি একটু মানে ওই ধর্মীয় এবং আমার লোকসংস্কৃতি দুইটারতে যদি আমি মানে বিচার করে আমি ভাবি, তাইলে আমরা দেখব আমরা যে লোকসংস্কৃতিটা আমি এই কারণে বললাম, যেগুলি আমাদের শাস্ত্রে এগুলির উল্লেখ নাই, কিন্তু আবার বৈষ্ণবরা এগুলি পালন করছে। আচ্ছা, বৈষ্ণবীয় ভাবনা এগুলি পালিত হচ্ছে। হ্যাঁ, যেমন মনে করে এই যেমন বাঙালির মধ্যে, বাঙালি বৈষ্ণবদের মধ্যে যে দুল পূজা, দুল উৎসব বা হোলি খেলা, হ্যাঁ, বা মণিপুরীদের মধ্যে যে দুল উৎসব হোলি খেলার সঙ্গে আমাদের ধর্মীয় ভাবনার, ধর্মীয় বিধান অনুযায়ী হোলি খেলার কিন্তু মিল নাই। আচ্ছা, আমাদের যে হোলি খেলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্যে একটা ভালোবাসা, সৌভ্রাতৃত্ব, পারস্পরিক বন্ধনের একটা একটা বাতাবরণ তৈরির একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা সবাই একত্রিত হলাম, পরস্পরের রং মানে কি আনন্দের, হ্যাঁ, ভালোবাসার। এই যে ভালোবাসার প্রতীক পরস্পরের সঙ্গে আমি বিনিময় করলাম, এটার মধ্যে যে আমাদের মধ্যে যে আত্মার বন্ধন যে তৈরি হলো, সেইটা কিন্তু হোলিকা দহনের মাধ্যমে যে হোলি উৎসব, এটার মধ্যে কিন্তু হয় না। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে আবার একটু ফারাক আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটাকে গ্রহণ করি, এবং আমরা না, এই বৈষ্ণবীয় ভাবনাটা তো শুধু কোনো বাংলায় বা ত্রিপুরা, বাংলাদেশ বা মণিপুর এই অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। হ্যাঁ, বৃন্দাবনে বা মথুরা অঞ্চলে বা এইসব অঞ্চলে যে ইউপিতে যে মানে বৈষ্ণব ভাবনার যে প্রভাবটা, এটা মূলত গৌরীয় শ্রী চৈতন্য অনুসারী ভাবনা বলে তাদের মধ্যেও কিন্তু এটা ছড়িয়েছিল। আজকে আমি একটা দেখলাম বারাবাঁকিতে, হ্যাঁ, একটা মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে মুসলিমরা, হ্যাঁ, হাজার হাজার মুসলিম জুম্মা নামাজ পড়ে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে হিন্দুরা আবির নিয়ে পরস্পরের মধ্যে আবির খেলছে। এই যে ভাবনাটা, হ্যাঁ, আমরা ছোটবেলায় তাই দেখেছি, হিন্দু মুসলমান সবাই কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করতো, আমি তা দেখেছি। ফলে এখনকার ভাবনাটা কিন্তু এই জায়গায় নেই, আমাদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যে এই যে প্রেম ভালোবাসার যে আত্মিক সম্পর্কের যে বিষয়টা, এখানে কোনো আব্রাহ্মণ চণ্ডাল সবাইকে সবাই জড়িয়ে ধরার যে বৈষ্ণবীয় ভাবনা, মানবতার যে ভাবনা, সেই ভাবনাটা যদি আমরা বিচ্যুত হই, হ্যাঁ, তাইলে তো একটু চিন্তার ব্যাপার আছে আজকালকার, যেটা যার অভাব আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। যেটা বলছিলাম দেবাশীষ বাবু, যে আমাদের এই যে আমাদের রাজ্যে বা আমরা আশপাশে যা দেখতে পাচ্ছি, আজকাল একটি সংস্কৃতি আমদানি হয়েছে আমাদের রাজ্যে, যে নির্দিষ্ট একটি স্থানে কাপড় দিয়ে ঘেরাও করা এবং সেখানেই টিকিট বিক্রি হয়ে নানান ধরনের উৎসব পালিত হচ্ছে। সেটা দোল পূর্ণিমা হোক, কিংবা নববর্ষ হোক, কিংবা ইংরেজি নিউ ইয়ার হোক, ক্রিসমাস হোক, তাতে হচ্ছে সেখানে চটুল গানের সঙ্গে নাচ হচ্ছে, রং খেলা হচ্ছে, খানাপিনাও হচ্ছে। তো এই যে এইসব চলছে আমরা দেখছি এবং সেই সব অভিযোগও আসছে। এখন এই ধরনের উচ্ছৃঙ্খল সংস্কৃতিকে প্রশ্রয় আমরাই দিচ্ছি, তাতে কি মনে হয় যে আমাদের যে এই যে বসন্ত উৎসব বা আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে রীতিনীতি, এগুলোকে আমরা ধরে রাখতে পারছি বলে মনে হচ্ছে আমাদের সংস্কৃতিকে? না, আমার মনে হচ্ছে যে আমরা ধরে রাখতে পারছি না, এই ভাবনাটা থেকেও আমাদের একটু দূরে সরে আসা উচিত। আমাদের উদ্যোগ নিতে হবে, সবাই মিলে আমাদের ভাবতে হবে যে আমাদের ভালো কিসে, আমাদের সমাজের ভালো কোনটা দিয়ে হবে। হ্যাঁ, এখন এর মধ্যে আবার রাজনীতিও এসে যাচ্ছে। কেউ বলছে যে এটা এইভাবে করো, কেউ বলছে ওইভাবে করো। হ্যাঁ, এটা মতের ফারাক হচ্ছে। আমার কথা হচ্ছে যে যেই জিনিসগুলো ভালো
সেটাকে সবাই মিলেই সমর্থন করা উচিত। তাতে ভাগাভাগি করার কিছু ব্যাপার নেই। আজকে একটা ছেলে একটা খারাপ কাজ করছে, তখন সবাই মিলেই বলা উচিত যে তুমি এটা করো না, এটা করলে তোমারও ক্ষতি হবে, সমাজেরও ক্ষতি হবে। এখন আমি যদি মনে করি যে আমার তো কোনো দায়িত্ব নেই, আমি চুপ করে থাকবো, তাহলে তো দিন দিন এটা বাড়তেই থাকবে। একদম। এখন ভালোটার জন্য সবাই এগিয়ে আসা দরকার। এবং আমাদের রাজ্যে এই জিনিসটা কিন্তু আগে ছিল, মাঝখানে একটু ছেদ পড়েছিল। আবার সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমরা নিশ্চয়ই আশাবাদী যে আমরা ওই জায়গায় ফিরে যেতে পারবো। ঠিক। আপনি যেটা বলছেন যে বাংলা সংস্কৃতি বলার মতো সংগঠন যখন চেষ্টা করছে, এই ধরনের কাজ যখন করছে, তখন নিশ্চয়ই আমাদের এই যে আমাদের সংস্কৃতি, যেটা হয়তো যেসব অবিচ্ছেদ্য অঙ্গগুলো আছে, যেগুলো অনেকটাই প্রায় হারিয়ে যেতে বসেছিল বা হারিয়ে যাচ্ছিল, সেগুলোর পুনরুদ্ধার করার চেষ্টা হচ্ছে এবং নবজাগরণ করার চেষ্টা হচ্ছে, নবপর্যায়ে নবজাগরণ, সেটা আপনারা করছেন। তো বসন্ত উৎসব আপনাদের আছে আগামী রবিবার, মানে আগামী কালকেই। তো সেখানে গত বছরও হয়েছিল, গত বছরও প্রচুর লোক ওখানে গেছে এবং কোন রকম নোংরামি না, সবাই একে অপরকে আনন্দ দিয়েছে, গান করে আবিরও খেলেছে, কিন্তু তাতে কোনো অপসংস্কৃতি তৈরি হয়নি, আমরা তো দেখিনি। সেই জন্য সবাই সেই মাঠে, খোলা মাঠে, প্রাকৃতিক মঞ্চে সবাই আনন্দ করেছে। এবং এবছর আরো প্রচুর লোক যাবে, কারণ যারা কতবার গেছে ওরা তো যাবেই। এবং কথাবার্তায় যা বুঝতে পারছি বা আলোচনায় যা শুনতে পাচ্ছি, সবাই খুব আগ্রহী এটার ব্যাপারে। কালকের দিনে প্রচুর লোক যাবে এবং আমরা সবাই মিলে আনন্দ করব, দোল খেলবো, গান বাজনা শুনবো। ওকে। এবং আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, যেতে যেতে আপনাদের কাছে অবশ্যই দোল খেলা হোক বা রং খেলা হোক, দোলযাত্রা, দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব, যেটাই বলি, আমাদের যারা এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? দোল তো হয়ে গেছে, আমাদের এখানে রং খেলাও আজকে হয়ে গেছে, এখন বসন্ত উৎসব হচ্ছে, তো আপনারা কি বার্তা রাখতে চাইবেন, কি মেসেজ দিতে চাইবেন আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, বিশেষ করে যারা যুব অংশের বন্ধুরা রয়েছেন, তাদেরকে কি বার্তা দিতে চাইবেন? আমরা একটা কথাই বলবো যে দোল আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং আগেও 7 দিন 10 দিন সমানে বিভিন্ন অঞ্চলে দোল উৎসব পালন হয়েছে, এবছরও হচ্ছে, বিভিন্ন পাড়ায় হচ্ছে, বিভিন্ন ক্লাবে হচ্ছে, 4-5 দিন খেলা চলে, বিভিন্ন জায়গায় 4-5 দিন রং খেলবে এবং অনুষ্ঠান ইত্যাদিও চলবে। আগরতলা শহরে কিন্তু বেশ কিছু ক্লাব এবং সংগঠন এবং বিশেষ করে সরকারি উদ্যোগেও বেশ কিছু অনুষ্ঠান হচ্ছে, হবে। তো এইগুলোতে সবাই অংশগ্রহণ করুক এবং যেটা ভালো সেদিকটা নিয়ে আলোচনা করুন এবং শিশুদেরকে সামিল করুন। পড়াশোনা সবাই যাবে, মাস্টারমশাই বাড়ি প্রত্যেকদিন সবাই যাবে, কিন্তু তার জন্য এগুলো তো থেমে থাকবে না। ঠিক, বছর একদিন হোলি আসবে, সব আসবে, সবই হবে, কিন্তু মানে আমাদের রাজ্যের যে ভ্রাতৃত্ববোধের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা কিন্তু জাতি উপজাতি হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একসঙ্গে এই সমস্ত আনন্দ উৎসব পালন করেছি, ভবিষ্যতেও করব। এবং আগামীকালও এইটা যদি সংস্কৃতি হাটে সবাই যান, দেখতে পারবেন যে এই জিনিসটা আমরা এই বার্তাই বহন করছেন, করছি। ঠিক। নিখিল বাবু, আপনি কিছু বলতে চাইবেন? খুবই সময় নেই। খুব সুন্দর কথা শুনলাম। তো আমার একই কথা যে এই বসন্ত উৎসব বলুন বা হোলি উৎসব বলুন, যাই বলুন, সেটা হলো প্রেমের উৎসব, ভালোবাসার উৎসব, সম্প্রীতির উৎসব এবং পরস্পরকে বুকে জড়িয়ে ধরে আমার একাত্ম হওয়ার উৎসব। এটা যেন কখনো বিভাজনের উৎসবে পরিণত না হয়। বেশ, খুব সুন্দর। আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা গুণী মানুষ এবং যে চর্চা আপনারা করলেন, তাতে অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা যারা ছিলেন নিশ্চয়ই সমৃদ্ধ হলেন, আরো বিশেষ করে হোলি নিয়ে, দোলযাত্রা নিয়ে। ধন্যবাদ বাবু আপনাকে। ধন্যবাদ নিখিল বাবু। নমস্কার। দর্শক বন্ধুরা, চারিদিকে আজ রঙের খেলা, নবীন থেকে প্রবীণ খুশির রঙে আজ সেজেছে সবার আকাশ, আবির মাখানো আজ সবার মুখখানি, বসন্ত যেন তার সর্বোত্তম রূপ মেলে ধরেছে। আমাদের রাজ্যে দোল পূর্ণিমার দিন এবং তার পরের দিন রং খেলার প্রচলন রয়েছে, যদিও সময়ের বিবর্তনে বর্তমানে রং খেলার ধরন অনেকটাই পাল্টে গেছে। তবে শান্তিনিকেতনের মতোই ধুমধামে বসন্ত উৎসব উদযাপিত হয় এই রাজ্যেও। তাই তো চারিদিকে এখন বসন্ত উৎসবের চর্চা, সেই চর্চায় সঙ্গী আমরাও। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।